চীনের সাথে ইরানের 25 বছরের একটা চুক্তি আছে, সেই চুক্তিতে সামরিক চুক্তিও আছে। তো সামরিক চুক্তি থাকা মানে হচ্ছে এক দেশ বিপদগ্রস্ত হলে আর এক দেশ চলে আসবে। যে দেশের সাথে চুক্তি হচ্ছে চীন এবং রাশিয়ার ভিতরে, যে চীন এবং ইরানের ভিতরে যেহেতু চুক্তিটা হয়েছে, সেক্ষেত্রে ইরান যদি বিপদগ্রস্ত হয় চীন এগিয়ে আসতে বাধ্য চুক্তি অনুযায়ী, আর চীন যদি বিপদগ্রস্ত হয় ইরান এগিয়ে যেতে বাধ্য। আর ঠিক একইভাবে রাশিয়ার সাথে ইরানের একই রকমের একটা চুক্তি আছে, এবং রাশিয়ার সাথে সামরিক সম্পর্কটা ইরানের আরও অনেক বেশি গভীর, ঘনিষ্ঠ। ইরান পরমাণু অস্ত্র তৈরির কতটা কাছাকাছি রয়েছে বলে মনে করেন? এটা আসলে খুবই টেকনিক্যাল একটা ব্যাপার, কারণ ইরানের এটা টপ সিক্রেট ব্যাপার, এবং যদিও টপ সিক্রেট ব্যাপার, বাট এটা আবার অনেকটা ওপেন এই অর্থে যে জাতিসংঘের বহু সংখ্যক পর্যবেক্ষক সংস্থা, বিশেষ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেটা IAEA, ভিয়েনায় অবস্থিত, যার সদর দপ্তর, এই IAEA এর পক্ষ থেকে, এটা কার্যত জাতিসংঘের প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, এই IAEA এর পক্ষ থেকে কিন্তু ইরানের পরমাণু প্রতিষ্ঠানগুলো বা পরমাণু ফ্যাক্টরিগুলো, পরমাণু স্থাপনাগুলোতে ক্যামেরা সেট করা আছে, তারা বোমা বানায় কিনা সেটা দেখবে। যেগুলো প্রকাশ্য, এখন অপ্রকাশ্য প্রতিষ্ঠান যদি ইরানে থাকে সেটা তো ইরান জানবে, আমি আপনি কেউই জানবো না। তো এই ক্যামেরা যেহেতু সেট করা আছে, এবং ক্যামেরায় কোনো তথ্য কেউ পর্যন্ত দিতে পারে যে ইরান পরমাণু বোমা বানাচ্ছে বা পরমাণু অস্ত্র বানাচ্ছে। বাট এটা ঠিক যে যখন আমেরিকা এই পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে ইরানের সাথে, যেটা হয়েছিল 6 জাতি গোষ্ঠীর 2016 সালে, সেই পরমাণু চুক্তি যখন লঙ্ঘন করেছে ট্রাম্পের আমলে, তখন ইরান কিন্তু ওই চুক্তিতেই ছিল, যদি কোনো এক পক্ষ লঙ্ঘন করে বা এই অপশন বাদ দেয়, তাহলে ইরানও এই অপশন গ্রহণ করতে পারবে, নিতে পারবে। সেই অপশন অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% নিয়ে গেছে। তা আমরা সবাই জানি যে 90% সমৃদ্ধ হলেই, ইউরেনিয়াম সমৃদ্ধ হলে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। এখন যারা 60% করতে পারে, তারা 90%ও করতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। এবং ইরান এত বছর ধরে পরমাণু প্রকল্প চালাচ্ছে, তাদের জাতীয় গ্রিডে একটা বিরাট পরিমাণে বিদ্যুৎ যুক্ত হচ্ছে প্রতিদিন পরমাণু স্থাপনা থেকে, পরমাণু প্রজেক্ট থেকে। সেক্ষেত্রে তারা পরমাণু নিয়ে তো এখন বিভিন্ন কায়দায় খেলতে পারে, আই বিলিভ ইট। সো তারা পরমাণু বোমা যদি ইচ্ছা করে বানাতে পারবে না এমন ভাবার তো কোনো কারণ নেই, এবং কত তাড়াতাড়ি বানাতে পারবে সেটা তাদের ব্যাপার। আমি তো মনে করি যে বানিয়েছে কিনা সে কথারই বা নিশ্চয়তা কে দিবে। অর্থাৎ কোনোটাই নিশ্চিত করে বলা যাচ্ছে না বানায়নি অথবা বানাবে না, অথবা বানাচ্ছে না, কোনোটাই নিশ্চিত না। সেক্ষেত্রে এই কথার কোনোটা নিশ্চিত জবাব দেওয়া যাবে না যে কত তাড়াতাড়ি কী করবে। তবে সব ধরনের সম্ভাবনাই আছে বলে আমি মনে করি। চীন রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানের পক্ষে থাকবে? ডেফিনেটলি ইরানের পক্ষে থাকবে, না থাকার কোনো কারণ নেই। কারণ আমি জানি, বা আমরা সবাই জানি, যে বর্তমানে যে একাধিপত্যবাদী বিশ্ব, আমেরিকার নেতৃত্বে ইউনিপোলার যে ওয়ার্ল্ড সিস্টেম কার্যকর করেছে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাশিয়া, ইরান এবং আপনার চীন। এদের নেতৃত্বেই এই বলয়টা গড়ে উঠেছে, এবং তাতে যুক্ত হয়েছে ব্রিক্স নামে যে প্রতিষ্ঠান, সেটা তাতে কিন্তু ভারত যদিও আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখে, বাট রাশিয়ার সাথে কিন্তু তার প্রধান সম্পর্ক, এবং ভারত ব্রিক্সের একটা গুরুত্বপূর্ণ সদস্য। এই ব্রিক্সে রয়েছে ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, রাশিয়া এবং আপনার চায়না। এর সদস্য নতুন করে ইরান, সৌদি আরব অনেকেই হয়েছে। এবং এইটাই একটা মজার ব্যাপার যে সৌদি আরব থেকে শুরু করে কয়েকটা আরব দেশ কিন্তু ব্রিক্সের সদস্য হতে চায়, এবং রাশিয়ান ব্লক, চায়না ব্লক এবং ইরান ব্লক যেটা এই দিকে ক্রমে সরে আসছে। সেক্ষেত্রে আমেরিকা মধ্যপ্রাচ্যে আসলে বিপদের মধ্যে। তো এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই সমস্ত দেশ ইরানের পক্ষে থাকার আরও কয়েকটা কারণ হচ্ছে, আমি সংক্ষেপে বলি। একটা কারণ হচ্ছে যে চীনের সাথে ইরানের 25 বছরের একটা চুক্তি আছে, সেই চুক্তিতে সামরিক চুক্তিও আছে। তো সামরিক চুক্তি থাকা মানে হচ্ছে এক দেশ বিপদগ্রস্ত হলে আর এক দেশ চলে আসবে। যে দেশের সাথে চুক্তি হচ্ছে চীন এবং রাশিয়ার ভিতরে, যে চীন এবং ইরানের ভিতরে যেহেতু চুক্তিটা হয়েছে, সেক্ষেত্রে ইরান যদি বিপদগ্রস্ত হয় চীন এগিয়ে আসতে বাধ্য চুক্তি অনুযায়ী, আর চীন যদি বিপদগ্রস্ত হয় ইরান এগিয়ে যেতে বাধ্য। ঠিক একইভাবে রাশিয়ার সাথে ইরানের একই রকমের একটা চুক্তি আছে, এবং রাশিয়ার সাথে সামরিক সম্পর্কটা ইরানের আরও অনেক বেশি গভীর,
ঘনিষ্ঠ। এবং আমরা জানি যে খুব চলমান যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানের কামিকাজে ড্রোন। এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, আমেরিকা, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল সবাই জানে। সেক্ষেত্রে এই যে কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়াকে এত বেশি হেল্প করেছে ইরান, যদি ইরান বলছে যে যুদ্ধ শুরুর আগে তারা দিয়েছিল, বাট যখনই দিক ইরানের এই অস্ত্রটা তো রাশিয়া ব্যবহার করে বিরাট বড় উপকার পেয়েছে, এমনকি যুদ্ধের মোড় ঘুরে গেছে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে রাশিয়া যখন ইরানের কাছ থেকে এত বেশি উপকার পেয়েছে, তাহলে রাশিয়া কেন ইরানের পাশে থাকবে না? না থাকার কোনো কারণ নেই। এবং একটা বলয় তো আছে। এবং আপনি জানি যে সিরিয়াতে যখন যুদ্ধ হয়েছে আইএস বিরোধী, সেই আইএস বিরোধী যুদ্ধে কিন্তু রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহ সিরিয়ার পক্ষে কাজ করেছে। ফলে তাদের যে সামরিক দিক দিয়েই একটা মিত্রতা আছে, ঐক্যবদ্ধতা আছে এবং সমন্বয় আছে, এটা তো পরিষ্কার। ফলে ইরান যদি আক্রান্ত হয় বাই ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাহলে রাশিয়া, চীন এগিয়ে আসবে ইরানের সমর্থনে, সহযোগিতায়, এটা স্বাভাবিক। সর্বশেষ একটা তথ্য দিই, কিছুদিন আগেও ইরান, রাশিয়া এবং চীন পারস্য উপসাগর, ওমান সাগর এবং ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে এই কিছুদিন আগে, গাজা যুদ্ধ চলার ভেতরেই, এই 20-25 দিন, 1 মাস আগে। সো তাদের ভেতরের যে ঐক্য, সমন্বয় এবং সহযোগিতা এবং মিত্রতা আপনি বুঝতেই পারছেন। ইরান ইসরায়েলের উত্তেজনায় ভারতের অবস্থান নিয়ে আপনার বিশ্লেষণ কী? এটা বেশ একটা ক্রিটিক্যাল ব্যাপার। ভারত আসলে এই অবস্থায় ইসরায়েলের সাথেও খুব ভালো সম্পর্ক রাখতে চায়, আমেরিকার সাথেও ভালো সম্পর্ক রাখতে চায়, আবার ইরানের সাথে ভারতের সম্পর্ক আছে, আপনি জানেন, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। এই সম্পর্ক থাকার মূল কারণ হলো, যখন আমেরিকার পক্ষ থেকে ইরানের উপরে দফায় দফায় বাণিজ্য নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তখন ভারত এবং চীন, এই ভারত এবং চীন আবার পরস্পর বৈরী দেশ, বাট এই দুটো দেশ ইরানের সাথে আবার তাদের নিজ নিজ স্বার্থে মিত্রতা রাখে। তাই ভারত প্রচুর পরিমাণে তেল নিয়েছে। ভারত হচ্ছে ইরানের দ্বিতীয় প্রধান তেল আমদানিকারক দেশ, ভারত ইরান থেকে। আবার চীন হচ্ছে প্রধান তেল আমদানিকারক দেশ। সেক্ষেত্রে আপনার এরা যেহেতু ইরানের সাথে সম্পর্ক রাখে, সেটা একটা দিক আছে। আবার ইসরায়েলের সাথে ভারত বিশেষ সম্পর্ক রাখে, বিশেষ করে নরেন্দ্র মোদীর আমলে ইসরায়েলের সাথে সম্পর্কটা অনেক বেশি গভীর হয়েছে। যদিও ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দেশ এবং ইসরায়েলের সেই কারণে বর্ণবাদ বিরোধী, ইহুদিবাদ বিরোধী অবস্থানে তারা ছিল, নরেন্দ্র মোদীর আমলে এসে সেই জায়গা থেকে তারা সরে গেছে বিশেষ করে। তো তারা ইসরায়েলের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। এখন ফ্যাক্ট হচ্ছে কি, আমি ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছে এটাকে সমর্থন করি না। আমি নিজেই তো চাই যে ইসরায়েলকে সবাই বয়কট করুক, কারণ এই রকমের একটা অনাকাঙ্ক্ষিত শক্তি পৃথিবীতে আসলে থাকা উচিত না। এটা স্বাভাবিক রাষ্ট্র হতে পারতো, স্বাভাবিক রাষ্ট্র থাকতে পারতো, কিন্তু তাদের তো দখলদারিত্ব, হত্যা, খুন, রক্ত ছাড়া আর তাদের চোখে মুখে মাথায় আর কিছু নেই। সেই দেশের সাথে সম্পর্ক রাখার কোনো যুক্তি নেই। তারপরেও আমি বলি যে আরব দেশগুলো যদি, মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারে, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে পারে, তাহলে ভারত রাখতে পারবে না কেন? আফগানিস্তান, পাকিস্তান, কাতার বা তুরস্কের মতো দেশ কেন ইরানকে সমর্থন করছে না? সমর্থন করছে না একথা তো তারা পরিষ্কার করে বলেনি। পাকিস্তান, আফগানিস্তান, কাতার, তুরস্ক, তারা তো বলেনি যে আমরা ইরানের পক্ষে নেই, অথবা তারা তো বলেনি যে আমরা ইরানের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে বা আমেরিকার পক্ষে, বলেনি তো। বরং কাতার পরিষ্কার করে বলেছে সে তার বিমান ঘাঁটি বা ভূখণ্ড বা আকাশ ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে হামলায়। এবং আপনি জানেন যে কাতারের সাথে ইরানের বিশেষ সম্পর্ক রয়েছে, বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি ছোট করে জানতে চাইছেন, কিন্তু এই সমস্ত ঘটনা তো অনেক বড় ব্যাকগ্রাউন্ড, না বললে তো বুঝবেন না। বলি, 2017 সালের 6ই জুন যখন কাতারের বিরুদ্ধে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই 4টি দেশ সর্বাত্মক অবরোধ আরোপ করে, এবং আপনি জানেন যে সৌদি আরবের মাধ্যমে কাতারের খাদ্যের 90% সৌদি আরবের মাধ্যমে আসতো। সেখানে যদি এই সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়, তাহলে কাতার তো একদম কলাপস হয়ে যায়, একদিনই তার খাদ্য বন্ধ। সেক্ষেত্রে তার তো চলার কোনো উপায় ছিল না। যখন এই সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়েছে 2017 সালে 6ই জুন, তখন সর্বপ্রথম দৌড়ে গিয়ে কাতারের পাশে দাঁড়িয়েছে ইরান। কাতার এই বিষয়টি মনে রেখেছে, এই বন্ধুত্ব এবং এই উপকারিতার কথা মনে রেখেছে।
এবং আপনি জানেন যে বর্তমান যে মধ্যপ্রাচ্যের সংকট, চলমান সংকট, গাজা ইসরায়েল যুদ্ধ, ইসরায়েলের ইরানের সাথে অন্য অন্য দেশের যে সমস্ত উত্তেজনা, এই সব জায়গায় কাতার কিন্তু একটা মধ্যস্থতার ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কাতারের অবস্থান আমরা খুব পরিষ্কার দেখছি। তুরস্ক ইরানের বিরোধিতা করেছে তা তো আমরা দেখিনি এবং প্রকাশে বলেনি, বরং সবাই আশা করে যে যদি আল্লাহ না করুক ইরানের সাথে ইসরায়েলে বা পশ্চিমাদের যুদ্ধ শুরু হয়, তাহলে তুরস্ক অবশ্যই ইরানের পক্ষে থাকবে। আর তুরস্কের সরকার এটা করতে বাধ্য হবে, কারণ তুরস্কের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে। অতএব তুরস্কের সরকার ইরানের বিরুদ্ধে যেতে পারবে না, তাহলে তুরস্কের সরকার ক্ষমতায় থাকতে পারবে না। পাশাপাশি পাকিস্তানের সাথে, পাকিস্তান হচ্ছে ইরানের নিকটতম প্রতিবেশী দেশ। তুরস্কের সাথে যেমন ইরানের সম্পর্ক আছে, সীমান্ত আছে, তেমনি পাকিস্তানের সাথে বিরাট 900 কিলোমিটার সীমান্ত ইরানের, 900 কিলোমিটার। এবং ইরানের সাথে পাকিস্তানের তো দারুণ সম্পর্ক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এবং এই যে ইয়েমেন যুদ্ধ, সৌদি আরবের সাথে ইয়েমেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তখন নওয়াজ শরীফকে সৌদি রাজা সালমান তিনি পরিষ্কার করে বলেছেন যে তুমি আমাদের পক্ষে যুদ্ধ করো, সেনা পাঠাও। নওয়াজ শরীফ পাঠায়নি, পাকিস্তানের পক্ষ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে সেনা পাঠায়নি, এটা তো আমরা সবাই জানি। তো ইয়েমেনের সাথে যুদ্ধ, সৌদি আরবের যে যুদ্ধ, সেই যুদ্ধ তো কার্যত ইরানের সাথে সৌদি আরবের। আপনি যদি টেকনিক্যাল দিক দিয়ে দেখেন, কেমন বাস্তব অর্থে যদি দেখেন, তাহলে ইরানের সাথে দ্বন্দ্বে সৌদি আরবের পক্ষ অবলম্বন করেনি পাকিস্তান সরাসরি। তার মানে কি? তাহলে তো তারা নিরপেক্ষ থেকেছে। আর এই নিরপেক্ষ থাকার মানে হচ্ছে যে ইরানের পক্ষে সমর্থনটা গেল। তো আপনি আমার বিরুদ্ধে লাঠি ধরলেন না, অস্ত্র ধরলেন না, তার মানে কি? আপনি তো আমার ক্ষতি করলেন না, আলটিমেটলি তো সেটা আমার উপকারই করলেন আপনি। তো পাকিস্তান তাই করছে। আফগানিস্তানের সাথে একইভাবে ইরানের বিশাল সীমান্ত, এবং বর্তমান যে সংকট থেকে আফগানিস্তান উত্তরণ ঘটিয়ে আজকের এই অবস্থায়, এই তালেবান সরকারকে যদিও এখনও কেউ ওইভাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু এদেরকে পথ চলার জন্য এবং এদেরকে চলমান রাখার জন্য, এদেরকে কার্যকর রাখার জন্য এবং দেশটাকে স্থিতিশীল করার জন্য ইরান তো অনেক বেশি রোল প্লে করছে। বিকজ আফগানিস্তানের সাথে ইরানের সীমান্ত দীর্ঘ সীমান্ত, আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে পুরো উত্তর এবং পূর্বের ইরানের সীমান্ত পুরোটাই, দক্ষিণ পূর্ব পর্যন্ত। সেক্ষেত্রে আফগানিস্তান এবং ইরানের অস্থিতিশীলতা, সুবিধা অসুবিধার সাথে ইরানের সম্পর্ক বিরাট। সেক্ষেত্রে এই আফগানিস্তানকে একটা ভালো অবস্থানে আনার জন্য ইরান চেষ্টা করছে। আফগানিস্তান সেটা জানে না, বোঝে তো। ফলে এবং আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ ইরানে অবস্থান করছে, উদ্বাস্তু হয়ে তারা সেখানে জিন্দেগি যাপন করছে, খাচ্ছে, যাচ্ছে, কাজ করছে। তাদের লেখাপড়ার দায়িত্ব পর্যন্ত বিনা খরচে আফগান নাগরিকদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ইরান সরকার, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সেক্ষেত্রে আপনি একথা আমরা বলতে পারি না যে আফগানিস্তান, তুরস্ক, পাকিস্তান এবং কাতার ইরানকে সমর্থন করছে না।